ফার্স্ট ইউনিট ফার্স্ট ইউনিটের মধ্যে ক্লাসিফিকেশন সেকশনের ফার্স্ট চ্যাপ্টার। তো লিভিং ওয়ার্ল্ডের মধ্যে যেটা সবার প্রথমে বই দিয়েছে সেটা হচ্ছে কি না, জীবিত বস্তু বা হোয়াট ইজ লিভিং, মানে লিভিং ওয়ার্ল্ড বা যে কোনো একটা লিভিং থিং হওয়ার জন্য তার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো লাগে সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো হলো সবার প্রথম সেটা কি করতে হবে না, সেটা রেসপিরেশন করতে হবে। ঠিক আছে, রেসপিরেশন করা মানে কি? রেসপিরেশন করা মানে তার বডিতে সে কি করবে না, ফুডকে ব্রেক ডাউন করবে, যে কোনো রকম খাবারকে ব্রেক ডাউন করবে। রেসপিরেশনের বাংলা জানিস তো? শ্বসন। ঠিক আছে, তো রেসপিরেশন কেন করবে না, সে একটা সাপোজ সে নিজের খাবার নিজেও বানাতে পারে, সে অটোট্রপ হতে পারে, সে হেটারোট্রপ হতে পারে, মানে নিজের অন্যের দেহ থেকে খাদ্য কালেক্ট করতে পারে। বাট কি করবে, সেই ফুডটাকে সে কি করবে, সিম্পলার ফর্মে নিজের বডিতে ভাঙবে এবং সেটাকে ইউজ করবে এবং নিজের বডি ফর্ম করবে। তাহলে এখান থেকে ক্যারেক্টার 2 উঠে আসছে কি না, বডি ফর্মেশন। নিজের বডি ফর্ম করবে। ঠিক আছে, কি করবে আর কি করবে না, মে বি মুভিং অর নন মুভিং, মানে মুভ করতেও পারে নাও করতে পারে। সব যে অর্গানিজম, লিভিং অর্গানিজম মুভ করবে এমন কোনো কথা নেই। বাট কি করবে, তারা ফুড আইদার ফর্ম করবে বা অন্যের বডি থেকে ফুড কালেক্ট করবে, মানে ইনডাইরেক্টলি যে রেসপিরেশনের কথা বলবে। আর কি করবে না, মেটাবলিজম করবে, মানে ফুডটাকে ডাইজেস্ট করবে, সেটা প্লান্ট হোক সেটা অ্যানিমাল হোক। যেমন প্লান্ট কি করে, প্লান্ট রেসপিরেশনের মাধ্যমে ডাইজেশন করে, আর আমাদের ডাইজেশনের জন্য একটা আলাদা ডেডিকেটেড প্রসেস আছে। প্লান্টের ডাইজেশন আমাদের মতন নয়, কারণ কি, প্লান্ট তো নিজের ফুডটা নিজে বানাচ্ছে, তো প্লান্টের যতটুকু দরকার প্লান্ট ততটুকুই বানায়, এক্সট্রা কিছু বানায় না। তাই জন্য প্লান্টের এক্সট্রা প্রোডাক্ট, গার্বেজ প্রোডাক্ট কিছু বডিতে তৈরি হয় না ফুড থেকে। কিন্তু আমরা যে ফুডটা খাচ্ছি বাইরে থেকে, এনভায়রনমেন্ট থেকে, সেটা তো গার্বেজ প্রোডাক্ট আছে এক্সট্রা, যেটা আমার বডি ডাইজেস্ট করতে পারে না। সেটাকে তো আমি কী করবো, আমার বডি থেকে বের করে দেবো। তাই জন্য আমাদের টোটালি ডেডিকেটেড একটা প্রসেস আছে, দ্যাট ইজ মেটাবলিজম, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, যেটা আগের দিন বলছে। কিন্তু প্লান্টের ক্ষেত্রে এরকম কিছু নেই, কারণ প্লান্ট তো একদম পিওর ফর্মে ফুডটা ব্যবহার করছে। ঠিক আছে, তো যাই হোক, মেটাবলিজম প্রসেসটা ইনভলভ থাকে। ঠিক আছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিপ্রোডাকশন। ঠিক আছে, প্রত্যেকটা প্লান্ট হোক বা অ্যানিমাল হোক যেটা লিভিং, সেটা রিপ্রোডাকশন করবে। ঠিক আছে, রিপ্রোডাকশন না করলে কোনো একটা অ্যানিমাল বা প্লান্ট যেটাই হোক, সেটা যে লিভিং অবজেক্টই হোক, তার নেক্সট জেনারেশন প্রস্তুত করতে পারবে। আর যে কোনো একটা লিভিং থিংয়ের সবার প্রথম মোটো হচ্ছে, এক, নিজে বাঁচা, এক্সিস্ট করা; দুই, একটা শেল্টার খোঁজা, নিজের জন্য জায়গা যেখানে সে থাকবে; থার্ডেই আসছে রিপ্রোডাকশন, মানে নেক্সট জেনারেশন ফর্ম করা। আমরাও তাই চাই, একটা ইঁদুরও তাই চাই, একটা গাছও তাই চাই। খুব সিম্পল কনসেপ্ট। ঠিক আছে, এভরিওয়ান নিডস টু সার্ভাইভ অ্যান্ড টু মেক দেয়ার নেক্সট জেনারেশন অ্যাভেলেবল। ঠিক আছে, এটা আমাদের সবার টার্গেট। সো অ্যাজ ওয়েল অ্যাজ এদের ক্ষেত্রেও তাই, মানে প্লান্ট বল, অ্যানিমাল বল, সবার ক্ষেত্রেই তাই। সো রিপ্রোডাকশন, এইগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট স্টেপস। ঠিক আছে, আচ্ছা, এই কথাগুলো আলোচনা কেন করছে না, প্রথম চ্যাপ্টারে এই জিনিসগুলোই আছে মেনলি, মানে লিভিং থিং আর একটা নন লিভিং থিংয়ের মধ্যে ডিফারেন্স। লিভিং থিং কারা, যারা এই ক্যারেক্টারিস্টিকগুলো শো করবে তারা লিভিং থিং, যারা এই ক্যারেক্টারিস্টিকগুলো শো করবে না তারা নন লিভিং থিং। একদম ব্যাকটেরিয়া থেকে শুরু করে একদম হায়ার অ্যানিমাল যারা আছে, প্লান্ট তো আমি ধরেই নিলাম, একদম হায়ার অ্যানিমাল যারা আছে, মানে আমরা প্রত্যেকে আমরা লিভিং থিং। ঠিক আছে, শুধুমাত্র এই যে লিভিং নন লিভিংয়ের এই যে ইয়েটা আছে, মানে আইডিয়াটা আছে, সেটাকে একমাত্র কন্ট্রাডিক্ট কে করে জানা আছে? কে কন্ট্রাডিক্ট করে? কন্ট্রাডিকশন মানে জানিস তো, মানে না যে কন্ট্রাডিক্ট কে করে জানা আছে? বলতে পারলে চকলেট দেবো। ভাইরাস। ভাইরাস এই তথ্য মানে না, এই জন্য ভাইরাসকে বলা হয় আ থিং বিটুইন আ লিভিং অ্যান্ড নন লিভিং। কেন বলা হয় জানা আছে ভাইরাসকে? জীবজড়ের মধ্যবর্তী, বাংলা আমার আটকে যায়, জীবজড়ের মধ্যবর্তী বস্তু, আ থিং বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, এটা অনেক ইজি। তো কেন বলে জানিস? হ্যাঁ, যখন কোনো অর্গানিজমের বাইরে থাকে, একটা ভাইরাস আর একটা পাথরের টুকরোর মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট সিম্পল পড়ে আছে, এই একটা প্রসেসও হয় না।
কিন্তু যখনই কোনো একটা অর্গানিজমের বডিতে ঢোকে তখন সে অ্যাক্টিভেটেড হয়, তখন সেই হোস্ট সেলের মধ্যে সে তার ডিএনএ ঢোকায়, যে যা যা করুক, রিপ্রোডাকশন করুক, হেড্ডা ব্যাড্ডা যা করুক, যা লিভিং ক্যারেক্টারিস্টিক সব শো করবে সে যখন একটা বডিতে গিয়ে ঢুকবে। তার আগে অবধি সে ওই যে বললাম একটা পাথরের টুকরো হয়ে একটা ভাইরাস নেয়। দ্যাটস ওয়াই ভাইরাস ইজ আ মিডল থিং অর ইন্টারমিডিয়েট বিটুইন আ লিভিং অ্যান্ড আ নন লিভিং থিং। ঠিক আছে, তো এই পুরো আইডিয়াটাকে কন্ট্রাডিক্ট করে ভাইরাস। আমরা ভাইরাসের সম্পর্কে চ্যাপ্টারের শেষে আরও এলাবোরেট করে পড়ব, আসছি আস্তে আস্তে। তো এইখান থেকে যে কথাগুলো চলে আসছে, মানে যে জায়গাগুলো আমাদের এখানে পড়ায়, কারণ এই চ্যাপ্টারটা অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন অফ আমাদের পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, যেখানে আমরা ট্যাক্সোনমি পড়ব। ট্যাক্সোনমি কি জানা আছে? ক্লাসিফিকেশন কি? আমরা ক্লাসিফিকেশন জিনিসটা কি, এর আগেও আমি বলেছি ক্লাসিফিকেশন জিনিসটা কি এবং ক্লাসিফিকেশন আমরা কেন করছি। মোরাললেস আমরা সবাই কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল কথাটা শুনেছি, পর্যায় সারণী যেটাকে বলা হয়। কেন করি সেটা? আমরা সব এলিমেন্টসগুলোকে আমি একটা জায়গায় পাওয়ার জন্য, আমি সাপোজ আমি একটা H2SO4 এর মলিকিউলার মাস বল বা কিছু মোল অ্যাটমিক মাস বল, হেড্ডা ব্যাড্ডা কিছু ভ্যালেন্সি মানে জানিস তো যোজ্যতা, কিছু একটা বার করছে, তো আমার কি লাগবে? আমার তার পজিশন লাগবে পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে, তাই তো? কেন লাগছে? কারণ পিরিয়ডিক টেবিল ইজ দ্য আলটিমেট থিং দ্যাট ইজ প্রোভাইডিং মি অল দ্য ইনফরমেশনস অ্যাবাউট দ্যাট থিং আর অ্যাবাউট দ্যাট H2SO4 অর অ্যাবাউট দ্য এনি এলিমেন্ট। আমাকে ওই এলিমেন্ট রিলেটেড যা যা জিনিস লাগবে সব রকম ইনফরমেশন আমাকে পিরিয়ডিক টেবিল প্রোভাইড করে দিচ্ছে। তাই জন্য আমার কাছে পিরিয়ডিক টেবিল এতটা ইম্পর্টেন্ট। তার মানে পিরিয়ডিক টেবিল কী হিসেবে কাজ করছে? অনেকটা আগেকার দিনে যে টেলিফোন ডাইরেক্টরি ছিল সেরকম, আমি ওখানে যা চাইবো আমি পেয়ে যাবো, জাস্ট লাইক অ্যান এনসাইক্লোপিডিয়া, যেখানে আমি সব ইনফরমেশন পাবো ওই জিনিসের রিলেটেড। তার মানে আমি বলতে পারি পিরিয়ডিক টেবিল ইজ দ্য এনসাইক্লোপিডিয়া অফ কেমিস্ট্রি। সেরকমই ট্যাক্সোনমি ইজ দ্য এনসাইক্লোপিডিয়া অফ বায়োলজি। সাপোজ আজকে আমি একটা অর্গানিজম দেখতে পেলাম যেটা আমার মনে হচ্ছে এর আগে এখানে দেখা যায়নি, ঠিক আছে? এটা ব্যাঙের মতন দেখতে, কিন্তু গায়ের কালার অনেক ব্রাইট, আবার পাখনা আছে, তো ইটস আ টোটালি ডিফারেন্ট থিং, যেটা আমরা সবসময় প্রতিদিন দেখি না। তো আমি তখন কি বলবো? আমি তখন দেখবো যে এটা কি, এটা আমার তো জানার ইচ্ছা যে এটা আদৌ কি রেপটাইল, নাকি এটা অ্যাম্ফিবিয়া, নাকি এটা বার্ড, হোয়াট ইজ দিস? তখন আমি কি করবো? মেনলি আমি কি করবো? আমি আমার যে সেট অফ ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে সেই সেট অফ ক্যারেক্টারিস্টিক্সের সাথে মেলাবো, ঠিক আছে? সেট অফ ক্যারেক্টারিস্টিক্স মানে অ্যাম্ফিবিয়া গ্রুপের একটা ক্যারেক্টার আছে, রেপটাইলসের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, ম্যামালসের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এভিস আর বার্ডের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রত্যেকটা গ্রুপের একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্স আছে। আমি মেলাবো, যে গ্রুপের সাথে সব থেকে বেশি ক্যারেক্টারিস্টিক্স মিলবে তাহলে আমি বলবো যে হ্যাঁ এই অ্যানিমালটা ওই গ্রুপের মধ্যে পড়ছে। সেম গোজ ফর দ্য প্লান্টস অ্যাজ ওয়েল। প্লান্টের ক্ষেত্রেও আমি একই থিওরিতে কাজ করব, বোঝা গেল? এই জন্য আমার ক্লাসিফিকেশন দরকার, যে আমি যখন কোনো একটা জিনিস পাবো বা যখন কোনো একটা জিনিসকে দেখবো বা ওর ক্যারেক্টারিস্টিক্স জানবো, কি করে জানবো? আমি দেখলাম এর মরফোলজি, যে জিনিসটা পেয়েছি সে তার স্কিনটা ময়েস্ট অ্যান্ড গ্ল্যান্ডুলার। ময়েস্ট অ্যান্ড গ্ল্যান্ডুলার মানে স্কিনটা হচ্ছে স্যাঁতস্যাঁতে এবং গ্ল্যান্ডস আছে। এটা কার ক্যারেক্টারিস্টিক? এটা অ্যাম্ফিবিয়ার ক্যারেক্টারিস্টিক্স। আমি বললাম ময়েস্ট অ্যান্ড গ্ল্যান্ডুলার না বলে বললাম স্কিন ইজ রাফ অ্যান্ড এক্সটার্নাল স্কেলস আর প্রেজেন্ট, মানে স্কিনটা রাফ আর স্কিনের উপরে স্কেলস আছে, আঁশ আছে। রেপটাইলস আর সরীসৃপ, আমি বললাম যে এর একটা সামনের দিকে কি হয়েছে না, এর 4 limbs আর মডিফাইড ইনটু উইংস, মানে সামনের পা দুটো কি হয়ে গেছে, ডানা হয়ে গেছে। তাহলে এটা হওয়ার সম্ভাবনা কি? এভিস হওয়ার সম্ভাবনা সেরকম। জাস্ট স্ট্রাইকিং ক্যারেক্টারিস্টিক্স যেদিকে আমাকে ডিনোট করছে আমি বলবো সেই গ্রুপে। তাহলে এরাও কি কাজ করছে? ওই এনসাইক্লোপিডিয়ারই কাজ করছে, জাস্ট লাইক আমার যেমন কেমিস্ট্রিটা। এটাই হচ্ছে জিনিস। তাহলে আমি কেন করবো ক্লাসিফিকেশন? সবার আগে তো এটা জানতে হবে যে এত বিচ্ছিরি জিনিসটা আমি কেন করছি। এত বিচ্ছিরি জিনিসটা আমার পড়ার ওয়ান অ্যান্ড অনলি রিজন ইজ টু নো দ্য থিং, ইজ টু নো দ্য সেট অফ ক্যারেক্টারিস্টিক্স অ্যাভেলেবল। পড়তে হয় না, খুব বেশি পড়তে হয় না, একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হয়। হ্যাঁ, এবার এক্সাম্পল দিলে তখন হাত পা বাঁধা হয়ে যায়, সব এক্সাম্পল সবার পক্ষে জানা পসিবল নয়। বাট ক্যারেক্টারিস্টিক্স জানার উপায় আছে, সিম্পল ক্যারেক্টারিস্টিক্স, স্ট্রাইকিং ক্যারেক্টারিস্টিক্স মনে রাখলে গ্রুপ সম্পর্কে আইডিয়া আস্তে আস্তে চলে আসবে। আর এটা প্র্যাকটিস দিয়ে হয়, ঠিক
আছে? তো যাই হোক, সবার প্রথমে আসি এইভাবেই। তো এই জন্য আমরা ক্লাসিফিকেশন করি যে আমাকে একটা কি লাগবে, আমার একটা সেট অফ ক্যারেক্টারিস্টিক্স লাগবে, ঠিক আছে, এবং সব কিছুকে এক জায়গায় আনতে হবে জিনিসটাকে। এবার আমি একটা অ্যাম্ফিবিয়ার ক্যারেক্টারিস্টিক্স দিলাম, আমি সাপোজ বললাম অ্যাম্ফিবিয়ার ওয়েব থাকে হচ্ছে লিম্বস ওয়েব থাকে, ওয়েব মানে জানিস তো লিপ্ত পথ, ঠিক আছে, ওয়েব থাকে। তারপরে আমি বললাম ময়েস্ট গ্ল্যান্ডুলার স্কিন হয়, এই দুটো ক্যারেক্টারিস্টিক্স বললাম। এবার আকাশ বললো আমি অত শত জানি না, আমি আমার দুটো ক্যারেক্টারিস্টিক্স বলছি, যে হার্ট হচ্ছে 2.5 চেম্বার থাকে, সরি 3.5 চেম্বার থাকে, আর 3 চেম্বার হার্ট থাকে, আর সাপোজ ওদের স্কিনে প্যারোটিড লাইক গ্ল্যান্ডস থাকে। ও বললো যে না আমি অত শত জানি না, এদের দুজনের ক্যারেক্টারিস্টিক্স জানি না, আমি আমার ক্যারেক্টারিস্টিক্স বলছি। যে হ্যাঁ, প্যারোটিড গ্ল্যান্ড ওটা ব্যাংদের থাকে, ওটা হচ্ছে একটা পয়জন গ্ল্যান্ড, সেলফ ডিফেন্সের জন্য। ও এবার ওর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসলো, যে বলছে এদের নর্মালি এরা পয়কিলোথামস হয়। পয়কিলোথামস মানে জানিস, পয়কিলোথামস হচ্ছে যারা শীতল শোণিত প্রাণী, ঠিক আছে, ঠান্ডা রক্ত জানি, পয়কিলোথামস হয়। তোরা জানিস তো পয়কিলোথামস মানে? বাহ, কোল্ড ব্লাডেড অ্যানিমালস। হ্যাঁ বাহ, তো এরা পয়কিলোথামস। আর কি এর একটা লাইফের একটা স্টেজে গিয়ে হাইবারনেট করে। হাইবারনেশন মানে জানিস আশা করছি শীত ঘুম, হাইবারনেট করে। তো তার এই যে তিনটে সেট ক্যারেক্টারিস্টিক্স, এবার তুই একটা অ্যানিমাল পেয়েছিস, তুই অ্যাম্ফিবিয়ার সাথে মেলাবি, কার সাথে মেলাবি? ওর সাথে, আমার সাথে, এর সাথে, কার সাথে? এই কনফিউশনটা ক্লিয়ার হবে। যেমন হয়েছিল কোথায়, পিরিয়ডিক টেবিলে, সেম থিং, পিরিয়ডিক টেবিলের সাথে ক্লাসিফিকেশন সেম থিং। তো পিরিয়ডিক টেবিলের এই যে কনফিউশনটা কি করে দূর করা হয়েছিল, মডার্ন পিরিয়ডিক টেবিল সব এক করে দিল, তাই তো মনে আছে? এখানেও তাই করা হলো, অ্যাটমিক মাসটাকে যেমন অ্যাটমিক নাম্বার করে দিয়েছিল, সেরকম এখানে বললো ক্যারোলাস লিনিয়াস বলে একটা মানুষ ছিলেন। তো মানুষটা কেমন সেই প্রসঙ্গে যাচ্ছে না। তো তার আগে মানে একটা সময় ছিল যে সায়েন্স শুধুমাত্র প্রতিপত্তিশালী ওয়েলদি পার্সনরাই সায়েন্স নিয়ে কাজ করতে পারতো। যেমন একজন হচ্ছে যার মধ্যে গ্রেগর জোহান মেন্ডেল পড়ে, অনেক ক্ষমতাশালী লোক ছিলেন। তারপরে তার মধ্যে চার্লস ডারউইন পড়েন, প্রচুর ক্ষমতাশালী লোক ছিলেন। সেরকমই একজন লোক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? তো ক্যারোলাস লিনিয়াস এলেন, তার আগে ক্লাসিফিকেশন নিয়ে কাজ হয়েছে, মানে মানুষের কতটা পাওয়ার ভাব। ক্যারোলাস লিনিয়াস আসলেন, দিয়ে নিজের একটা সেট অফ ক্যারেক্টারিস্টিক্স দিলেন, অ্যাম্ফিবিয়ার, রেপটাইলসের, ম্যামালসের প্রত্যেকটা দিলেন। মোটামুটি যা যা নর্মাল তখন অ্যাভেলেবেল হয়েছে সেগুলোর ক্যারেক্টারিস্টিক্সের একটা সেট উনি দিয়েছিলেন। এবং উনি এসে বললেন যে আমার আগে যারা যা থিওরি দিয়েছে সব আজ থেকে নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। সো ক্যান ইউ ইমাজিন হাউ পাওয়ারফুল হিজ স্পিচ ওয়াজ? যে আমি আজকে এসে বললাম যে আজ থেকে দিন হচ্ছে, মানে বছর হচ্ছে 400 দিনে, এবং আজ থেকে এর 365 যে বলেছে সেটা বাতিল। সো আই হ্যাভ টু বি দ্য গড, নাহলে আমার কথা কেউ শুনবে না। তো সে তখন ওই রকমই ব্যাপার ছিল সায়েন্সে, যে এসে বললো যে আমার আগে যারা ক্লাসিফিকেশন করেছে, যা সায়েন্টিফিক নেম দিয়েছে সব নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হবে। আমি নাল অ্যান্ড ভয়েড করে দিলাম, আই হ্যাড দ্য পাওয়ার। তুমি বুঝতে পারছিস লোকটার কি পাওয়ার ছিল সেই সময়। তো নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া, এবং তারপর থেকে ক্যারোলাস লিনিয়াস ধরে ক্লাসিফিকেশন এলো। হ্যাঁ, তারপরে অবশ্যই ক্যারোলাস লিনিয়াসের থিওরিও প্রচুরভাবে মডিফাইড হয়েছে, এখনো হয়ে গেছে। মানে আগের ক্লাসিক্যাল মানে কি বলে ওটাকে, আগেকার ক্লাসিফিকেশনের সাথে এখনকার ক্লাসিফিকেশনের কোনো মিল নেই। বাট তাও তখনকার দিনে এটা একটা বড় কমিটমেন্ট ছিল যে এসে বলা যে সব নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। তো যাই হোক, এইভাবে ক্যারোলাস লিনিয়াসের পর থেকে ক্লাসিফিকেশন নেমেছে। তার আগে ক্লাসিফিকেশন ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। মোস্ট অফ দ্য ক্লাসিফিকেশনের যে থিওরিসগুলো ছিল, হার্ড কপিসগুলো ছিল, ওগুলো নষ্ট করে দেওয়া। যেভাবেই হোক আমাদের কাছে খুব অল্প পরিমাণ ইনফরমেশন অ্যাভেলেবেল আছে তার আগের ক্লাসিফিকেশন, যেভাবে হোক নষ্ট হয়ে গেছে। জানি না আমরা তার মধ্যে কী পলিটিক্স আছে। আচ্ছা যাই হোক, তো ক্যারোলাস লিনিয়াসের এই থিওরির পরে এই সেট অফ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ শুরু। এরপরে তার কিছু আগের ওই কিংডম ভাগ করা এসেছিল, যে 2 কিংডম 3 কিংডম, সেখান থেকে হোয়াইট একারের একদম মডেল, যেটা হচ্ছে পারফেক্ট মডেল বলে সবাই বলে। তারপরে 7 কিংডম এসছে, 5 কিংডম ক্লাসিফিকেশন, 5টা কিংডমের কথা বলা হয়। কি? ফার্স্ট ইজ মনেরা, দেন প্রোটিস্টা, দেন অ্যালগি, দেন ফাঞ্জাই, দেন অ্যানিমালিয়া। ঠিক আছে? এইখানে এই ভাগটায় কি করা হলো না, এই ভাগটায় কাকে কাকে গুরুত্ব দেওয়া হয়েছিল যে আগের যারা চলে আসছে। দেখ আমি এখানে ক্লাসিফিকেশন ট্রি করেছি, এখানে ক্লাসিফিকেশন ট্রি করেছি। দেখ সবার প্রথমে
এখানে আমি লিখি বড়, তাহলে ভিডিও তো আসবে। আর বায়োডাইভার্সিটির কথা বলছি একটু পরে। বায়োডাইভার্সিটি তোরা সবাই জানিস, তাও বলে দিচ্ছি। দেখ, সবার প্রথমে ছিল হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশন। দেয়ার আর টু কিংডমস। এটা বললো কে? ক্যারোলাস লিনিয়াস বলেছিল, আমরা সিএল লিখে দিলাম। হ্যাঁ, তো ক্যারোলাস লিনিয়াস কি বলেছিল যে দুটো কিংডম থাকে, ওয়ান ইজ প্লান্টি মানে দ্য গ্রুপ অফ প্লান্টস, আর একটা হচ্ছে অ্যানিমেলিয়া দ্য গ্রুপ অফ অ্যানিমালস। মিটে গেল সহজ হিসেবে। এরপরে আর্নস্ট হেকেল, কত সাল দেখ, সাল লেখা আছে ওখানে 1866, তো এখানে এর সঙ্গে অ্যাড করে দিলেন কি হেকেল, ইএইচ অ্যাড করলো কি প্লাস হলো প্রোটিস্টা। ঠিক আছে, তারপরে কোপল্যান্ড নিজের সংযোজন কি দিল না, মনেরা। আর সবার শেষে হচ্ছে আমাদের হোয়াইটেকারের ক্লাসিফিকেশনটা আমরা একটু এলাবোরেটলি দেখব, মানে কি বেসে করা হলো। সব জায়গায় আমরা পড়ে এসেছি ওই মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঞ্জাই, অ্যানিমালিয়া, এরমভাবে আমরা সব জায়গায় পড়েছি। ঠিক করে পড়ব, ঠিক আছে? সেটা হলো সবার প্রথমে ভাগ করা হলো অর্গানিজমকে কি হিসেবে ভাগ। আগে সেলে আসি, ইন্ডিভিজুয়াল সেল। একটা সেল করকম হতে পারে, কি কি? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। সবার প্রথমে ভাগ করা হলো অর্গানিজমদের দুটো গ্রুপ, একটা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, মাল্টিসেলুলার অর্গানিজম। ইউনিসেলুলার অর্গানিজম করকম হতে পারে, দু রকম। ওয়ান ইজ প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, ইউক্যারিওটিক ইউনিসেলুলার। সো সবার প্রথম গ্রুপ হলো প্রোক্যারিওটিক। তাহলে গ্রুপটা কি করে করা হলো বোঝা গেল। সবার প্রথমে ভাগ করা হলো ইউনিসেলুলারদের একটা আলাদা সেকশন রাখা হলো। এবার ইউনিসেলুলারদের মধ্যে অন দ্য বেসিস অফ ইভলিউশন, কারা ইভলিউশনের আগে, কারা ইভলিউশনের পরে। ইভলিউশনের আগে যারা, তারা হলো প্রোক্যারিওটিক সেল। ইভলিউশনের পরে যারা, তারা হলো ইউক্যারিওটস। প্রোক্যারিওটিকের গ্রুপটার নাম কি হলো? ইটস মোনেরা, কিংডম মোনেরা। ইউক্যারিওটিকের গ্রুপের নাম হলো কিংডম প্রোটিস্টা। সো প্রোটিস্টা নামের ওপরে যাস না কিন্তু, প্রো আছে বলে প্রোক্যারিওটিক নয়, এই ভুলটা অনেকে করে। প্রোটিস্টা কিন্তু ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম, মনেরা ইজ ইউনিসেলুলার প্রোক্যারিওটিক অর্গানিজম। ঠিক আছে, যে কোনো রকম, আর একবার এই কথাটা বলে রাখি, যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামে এই জিনিসটাই ম্যাটার করবে, ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন অনেকেরই ভালো লাগে না, আমারও ভালো লাগে না, কিছু করার নেই, উই হ্যাভ টু রিড দ্যাট। এই ক্লাসিফিকেশানে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই পজিশনের জন্য দায়িত্ব, কারণ ক্লাসিফিকেশানের আন্ডারে সব থেকে বেশি চ্যাপ্টার, সিম্পল থিং, তাই জন্য সব থেকে বেশি নাম্বার টানে ক্লাসিফিকেশান। নিট বল, যা বল, যে কোনো এক্সাম বল। আচ্ছা, ফিরে আসি। তো কী কী গ্রুপে ভাগ করা হলো? সবার প্রথমে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার। ইউনিসেলুলারের আন্ডারে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক ইজ মনেরা, ইউক্যারিওটিক ইজ প্রোটিস্টা। এবার চলে গেলাম আমি মাল্টিসেলুলার অর্গানিজম। মাল্টিসেলুলারদের ভাগ করা হয় কিসের উপরে জানা আছে? বল, কে বলতে পারে? মাল্টিসেলুলার পড়েছিস তো? মাল্টিসেলুলারদের কিসের অনুসারে ভাগ করা হয়? অন দেয়ার ফিডিং বিহেভিয়ার। ফিডিং বিহেভিয়ার মানে তারা কি খাচ্ছে তার উপরে ভাগ করা হয়। সবার প্রথমে হচ্ছে অটোট্রপ, মানে নিজেদের খাবার যারা নিজেরা তৈরি করছে। মাল্টিসেলুলার মানে যাদের বডি অনেক সেল দিয়ে তৈরি, বহু কোষী প্রাণী। এরা এক কোষী ছিল ইউনিসেলুলার, এরা হচ্ছে মাল্টিসেলুলার। সবার প্রথমে অটোট্রপ মানে যারা নিজেদের খাবার নিজে তৈরি করে, কিংডম প্লান্টি। দেন হেটেরোট্রপ, কিংডম অ্যানিমেলিয়া। আর একটা কি হয়, এই দুটো বাদে কি হয় আর একটা ফিডিং বিহেভিয়ার বল? স্যাপ্রোফাইটস। স্যাপ্রোফাইট মানে কি? ফিড অন ডেড অর্গানিজম, মৃতজীবী। কি নাম? ফাঞ্জাই। ইটস নট ফুঙ্গি, ইটস নট ফাঙ্গি, ইটস ফাঞ্জাই। ফাঙ্গি বলতে পারিস, তাও ফাঞ্জাই বলবি, শুনতে ভালো লাগে, ঠিকঠাক উচ্চারণ। অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ফুঙ্গি, মানে আধুনিক যে উচ্চারণ আমাদের, ওটার নাম কি? আমেরিকান অ্যাকসেন্ট ইজ ফুঙ্গি, মানে গুগল দিবি দেখবি ফুঙ্গি বলছে। আর হ্যাঁ, ফুঙ্গি বল, ফুঙ্গি। আর ফাঙ্গি বলবি না, ফাঙ্গি বলে কিছু নেই।
আমরা ফুঙ্গি আর ফানজাইকে মিক্স করে ফাঙ্গি বলি। Fungi is American accent, fungi is England accent. So I prefer England English, that's why I'm saying fungi. Because England English is classic. আচ্ছা, তোরা বলি হ্যাঁ ইংল্যান্ড খুব বড় ইংরেজের নাতি দেখাচ্ছে। আমার সত্যি ভালো লাগে যেটা সেটা বললাম তোদের সাথে শেয়ার করব। আচ্ছা, তো এই হলো 5 কিংডম ক্লাসিফিকেশন, এই ওয়াইজ আমাদের ভাগ করা হয়েছে। এবার আমরা 1 বাই 1 ক্যারেক্টারিস্টিক্স দেখবো। তার আগে আমরা এখানে যে ক্লাসিফিকেশনের যে খুচরো জিনিসগুলো আছে, খুচরো জায়গাগুলো আজকে একটু দেখি। সবার প্রথমে হচ্ছে এখানে যে বোর্ডসগুলোর কথা বলা হয়েছে, যারা ক্লাসিফিকেশন সংক্রান্ত কাজকর্ম নিয়ে থাকে তারা হলো কারা কারা। সবার প্রথমে হচ্ছে ICBN, ঠিক আছে? আইসি ফর ইন্টারন্যাশনাল কনজারভেশন, এই দুটো মনে রাখবি। তাহলে ICBN এর ফুল ফর্ম হবে ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ বটানিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে? লিখলাম না, গুগল করলে 100টা আনসার পেয়ে যাবে, লিখে সময় নষ্ট করবো না। ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ বটানিক্যাল নোমেনক্লেচার, বটানির ওপরে, বটানির নোমেনক্লেচার মানে নামটা শুনে কি মনে হচ্ছে, কি করছে? প্লান্টের যত নাম ধাম আছে এরা এটা নিয়ে কাজ করছে। ICZN, ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। জুলজি মানে প্রাণী, প্রাণীর ওপরে যারা কাজ করছে, অ্যানিমালসের ওপরে যারা কাজ করছে তারা হলো ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। একটা হয় হচ্ছে VN, ভাইরাল নোমেনক্লেচার, ভাইরাসের ওপরে যারা, টোটাল ভাইরোলজির ওপরে। তারপরে কি আছে? আচ্ছা, ICBN দুটো আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল নোমেনক্লেচার। তাহলে ICVN আর এটা হচ্ছে ICB, ছোট করে AC লেখা হয় N। ICBNই অ্যাকচুয়ালি ছোট করে বোঝানোর জন্য AC লেখা, ব্যাকটেরিয়াল নোমেনক্লেচার। আর লাস্ট হচ্ছে কি আছে? ICNCP। আচ্ছা, এটা দরকার নেই, বলে দিই। ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ নোমেনক্লেচার অফ কাল্টিভেটেড প্লান্টস, হাইব্রিড টমেটো বলে, এগুলো তো আর হাইব্রিডদের কোনো নাম হয় না, জানিস তো ক্লাসিফিকেশন। মানে ঘোড়া গাধা মিলিয়ে খচ্চর হলো, এর কোনো নাম নেই, মানে কি বলে ওটাকে, সায়েন্টিফিক নেম নেই। সায়েন্টিফিক নেম ইজ অফ ওয়াইল্ড টাইপ অ্যানিমালস। ওয়াইল্ড টাইপ অ্যানিমালস মানে ওয়ান উই ক্যান গেট ফ্রম নেচার, মানে আমি যেটাকে ন্যাচারালি পাবো। টাইগন বল বা লাইগন বল, লাইগার বল, এদের কোনো নাম নেই। মিউল, এদের কোনো নাম নেই, ঠিক আছে? মিউল মানেই খচ্চর, ঠিক আছে? এদের কোনো নাম নেই, এরা সব কাল্টিভেটেড অ্যানিমাল, বাট কাল্টিভেটেড প্লান্টদের নাম দেওয়া হয়। না, সিলভার কাপ না, সিলভার কাপ ওয়াইল্ড স্পিসিস। সিলভার কাপ হচ্ছে ইন্ডিজেনিয়াস নয়, আমাদের ফিশারিতে পাওয়া যায় না। সিলভার কাপটি ইম্পোর্ট করা হয়েছে। সিলভার কাপ বল, গ্রাস কাপ বল, তারপর কমন কাপ বল, এগুলো আমাদের এখানকার মাছ নয়। আমাদের এখানে এরা ভালো মানিয়ে নিয়েছে, অ্যাজ আ সেকেন্ড আমাদের এখানে ইউজ করা হচ্ছে। এই যেটা যেমন নামই পড়ে গেছে, কমন কার্পের নাম যেমন দেখবি লোকাল বাজারে আমেরিকান রুই, মানে ওটাকে রুইয়ের সাবস্টিটিউট হিসেবে আনা হয়েছে। যেমন সিলভার কার্পকে আনা হয়েছে সাবস্টিটিউট হিসেবে, ওর নাম কি? কাতলা, ঠিক আছে? আর আমাদের গ্রাস কার্পকে আনা হয়েছে ভেটকির সাবস্টিটিউট হিসেবে, ঠিক আছে? এই তিনটে মাছ হচ্ছে আমাদের মার্কেটে থাকে, রুই, কাতলা আর ভেটকি। তোরা বলবি ইলিশ তো আর জলের মাছ, ইয়ের মাছ নয়, পুকুরের মাছ নয়। রুই, কাতলা আর ভেটকি হচ্ছে আমাদের পুকুরের টপ সেলিং মাছ। আমেরিকান ভেটকি বলে না, বলতে পারিস এখন আজ থেকে, বিকজ ভেটকিটা ওটা কি গ্রাস কার্প আমেরিকান নয়। গ্রাস কার্প আমার যতদূর মনে পড়ছে ব্যাংককের মাছ, মুভি হয়ে যাবে একটা, ঠিক আছে? ব্যাংককেরই যতদূর আমার মনে পড়ছে ব্যাংকক। আর একটা হচ্ছে কি আছে বললাম, সিলভার কার্প। সিলভার কার্পটা কোথা থেকে এসছে আমার ভুলে গেছি, মাথায় ব্ল্যাঙ্ক আসছে না। আচ্ছা, এইগুলো হলো জিনিসপত্র। আচ্ছা, নিউট্রিশনের কথা বললাম। অটোট্রপিক নিউট্রিশনকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা শুনেছিস তোরা, সেটা হচ্ছে হলোফাইটিক নিউট্রিশন। নিউট্রিশন পড়ানোর সময় হয়তো বলেও ছিলাম একবার, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে অটোট্রপ, তাদের বলা হয় হলোফাইটিক নিউট্রিশন। আর আমাদের কি বলতো, হলোজোইক নিউট্রিশন।
ঠিক আছে, এই টার্মগুলো ম্যাটার করে জানা। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে ওই ট্যাক্সোনমির যে টার্মিনোলজিগুলো আছে সেগুলোই চলে যায়। দেখ ট্যাক্সোনমিতে কি করা হয়, ট্যাক্সোনমিতে থাকে হচ্ছে ট্যাক্সন, ঠিক আছে। ট্যাক্সোনমি কি করে লেখা হয় মনে আছে? কিংডম, সাব কিংডম, ফাইলাম, সাব ফাইলাম, ক্লাস, সরি সাব ক্লাস, এরকম ভাবে লেখা। মানে ব্যাপারটা কিরকম বলতে, স্টেপ বাই স্টেপ কি করে করবো বলতে, একটা অ্যানিমাল আছে আমার কাছে বা একটা প্লান্ট আছে, ঠিক আছে। এবার আমি সবার প্রথমে দেখবো মেন ক্যারেক্টার সেটা কি করছে, সেটা অটোট্রপিক কিনা। সবার প্রথমে দেখবো সেটা ইউনিসেলুলার না মাল্টিসেলুলার। যদি সেটা ইউনিসেলুলার হয় তাহলে অপশান কি কি আমার, মনেরা প্রোটিস্টা। যদি সেটা মাল্টিসেলুলার হয় ওই বাকি তিনটে। মাল্টিসেলুলার হলো এবার তার ফিডিং বিহেভিয়ার দেখবো, দেখলাম সে হেটেরোট্রপ, তাহলে সে অ্যানিমালিয়ায় চলে গেল। তাহলে কিংডমে লিখে দিলাম আমি অ্যানিমেলিয়া, এরমভাবে করা হয়। সাব কিংডম, ঠিক আছে, সাব কিংডম একটা হ্যাড্ডা ব্যাড্ডা কিছু হলো। তারপরে ফাইলাম, যেহেতু কিংডম অ্যানিমালিয়ার আন্ডারে সাব কিংডম বলে কিছু নেই, ফাইলাম বলে আছে, তাহলে সাব কিংডমটাকে এখানে বাদ দিল। এখন এই সাব কিংডমের কনসেপ্টটা এসছে, কেন এসছে সেটা পরে বলছি। তো কিংডমের পরে ফাইলামে আসছি। এবার দেখলাম তার মেন ক্যারেক্টারিস্টিক্স, তার কি ভার্টিব্রাল কলাম আছে নাকি নেই। যদি থাকে তাহলে কি হবে, ফাইলাম কি হবে, যদি থাকে তাহলে হচ্ছে কর্ডাটা, মানে যাদের নোটোকর্ড আছে। নোটোকর্ড কি জানিস? না, নোটোকর্ড মেরুদণ্ড না, ভার্টিব্রাল কলাম মেরুদণ্ড। মেরুদণ্ড যেটা থেকে তৈরি হয়েছে, এমব্রায়ো যদি দেখিস তাহলে দেখবি এরকম একটা ডটেড লাইন আছে। আমাদের যদি এমব্রায়ো দেখিস, যে কোনো প্রাণীর এমব্রায়ো দেখবি এরকম একটা ডটেড লাইন দেখা যায়। এমব্রায়ো জানিস তো, এমব্রায়োর বাংলা ভ্রূণ। যদি দেখিস তাহলে এরকম দেখতে লাগে। এই যে দাগটা, এটা হচ্ছে নোটোকর্ড। এই দাগটা থেকে পরবর্তীতে ইয়ে তৈরি হয়, ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড তৈরি হয়। তো যাদের এই দাগটা থাকে তারা কর্ডেটস, যাদের এই দাগটা থাকে তারা নন কর্ডেটস। তাহলে দেখলাম যদি কর্ডেট হয় তাহলে কর্ডেট লিখলাম। এবার দেখবো তার দাগটা কি আদৌ ভার্টিব্রাল কলামে চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে। যদি চেঞ্জ হয় তাহলে লিখবো ভার্টিব্রেটস। আস্তে আস্তে এগোচ্ছি এইভাবে। এরপরে দেখবো ক্লাস, কি ক্যারেক্টার শো করছে, একটু আগে বললাম। যদি ওই স্কেল শো করে, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, যাই হোক লিখলাম রেপটিলিয়া, ঠিক আছে। তারপরে দেখবো রেপটিলিয়ার মধ্যে কেমন ক্যারেক্টার শো করছে, ঠিক আছে। এইভাবে ক্লাসিফিকেশন। এখান থেকে আমি সব কটা জিনিস বলে দিচ্ছি। এই এক একটা স্টেপকে কি বলা হয়, এই এক একটা স্টেপকে বলা হয় এক একটা ট্যাক্সন, এক একটা সিঁড়ি। স্টেয়ার কেসটাকে কি বলা হয়, হায়ারার্কি। এই একটা হলো ট্যাক্সন। যে কোনো একটা, মানে কিংডমটা নয় কিন্তু, এভরি স্টেপ ইন দিস staircase is called taxon, and the whole staircase is called taxonomic hierarchy, ঠিক আছে। এই রকম রিপ্রেজেন্টেশনটাকেই হায়ারার্কি বলে। যে কোনো রকম যেখানেই দেখবি স্টেয়ারকেস রিপ্রেজেন্টেশন আছে সেটাকেই হায়ারার্কি বলে। যেহেতু এটা ট্যাক্সোনমি স্টেয়ারকেস রিপ্রেজেন্টেশন, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ট্যাক্সোনমিক হায়ারার্কি। ওকে, শুধু হায়ারার্কি বললে একটু ভুল থেকে যায়, কারণ হায়ারার্কি মানে যে কোনো রকম স্টেয়ারকেসকেই হায়ারার্কি বলে। যেমন একটা মানে মলিকিউলার বায়োলজিতে একটা এরকম রিয়াকশন আছে, হায়ারার্কি রিয়াকশন, এরকম পর। যাই হোক, তো তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কি, হ্যাঁ তারপরে কি মানে কি, এই ওয়াই কি, ঠিক আছে। এই যে আমি কি করছিলাম একটু আগে, গ্রুপের সাথে ক্যারেক্টারিস্টিক মেলাচ্ছিলাম। কি বললাম যে রেপটাইলের ক্যারেক্টারিস্টিক হয়ে যে রাফ স্কিন থাকে, স্কেলস থাকে। ওখানে কি বললাম, নোটোকট থাকে। ওখানে কি বললাম, নোটোকট ভার্টিব্রাল কলাম হচ্ছে। এগুলো কি করছে, এগুলো কিসে হেল্প করছে, কোনো একটা জিনিসকে, চান্সটাকে, পসিবিলিটিটাকে কি করছে, পসিবিলিটিটাকে কনফার্ম করতে হেল্প করছে, তাই তো। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো বুঝতে পারছেন আমি কি বলছি। এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো কি করছে, ওই জিনিসটা ওই গ্রুপের মধ্যে, ওই ফাইলামের মধ্যে, ওই সাব ফাইলামের মধ্যে, ওই ক্লাসের মধ্যে পড়ছে, এটা কনফার্ম করছে, মিলছে বলে। দিস থিংস আর কল্ড কি টু কনফার্মেশন। এরকম ভাবে মনে রাখবি, কি টু কনফার্মেশন।
These characteristics, this set of characteristics are called key, taxonomic key. মানে কি এই পসিবিলিটিগুলোকে আনলক করতে হেল্প করছে। আমি বললাম একটা অ্যানিমাল আছে তোর কাছে, এটা তুই এটা তোর মনে হচ্ছে এটা পসিবিলিটি কি হওয়ার না অ্যাম্ফিবিয়া হওয়ার, তুই পসিবিলিটি কনফার্মেশন করবি কি দিয়ে ক্যারেক্টারিস্টিক্স মিলিয়ে, ঠিক কি না? বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মিলিয়ে, ভেরি সরি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, তো এক্সাইটেড হলে আমি আরও বাংলা পেলাম। তো বৈশিষ্ট্যগুলোকে, আর বাংলা বললে আমার চলিয়ে যায়, তো ক্যারেক্টারিস্টিক্সগুলোকে কনফার্মেশনের জন্য, ঠিক আছে? তো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কী করছে? এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাকে কনফার্ম করছে যে হ্যাঁ এইটাই এইটা। আমি এতক্ষণ ডাউটে ছিলাম যে আদেও কি এটা, এবার বললো যে না স্কিনটা ময়েস্ট গ্ল্যান্ডুলার, আমি দেখলাম হ্যাঁ। বলছে না স্কেল নেই, আমি দেখলাম হ্যাঁ মিললো। বললো থ্রি চেম্বার হার্ট, আমি বললাম হ্যাঁ মিললো, তাহলে কি কনফার্ম হলো। তাহলে দিস থিংস আর কি টু সাকসেস, এরকম ভাবে মনে রাখবি, কি টু কনফার্মেশন, ঠিক আছে? তার মানে দিস ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা গ্রুপের একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যাবলী থাকে যেগুলো এক্স্যাক্টলি, দিস ইজ কল্ড ট্যাক্সোনমিক। ব্যাস হয়ে গেল বেসিক্স ফর্ম। ট্যাক্সোনমিক কি, ট্যাক্সোনমিক হায়ারার্কি, ট্যাক্সন কি, ব্যাস হয়ে গেল। এই কটা জিনিস ছিল, এরপরে আমি ফার্দার জিনিস পড়েছি, ঠিক আছে? আচ্ছা, তো নমেনক্লেচারের একটু জিনিসে আসি। নমেনক্লেচারের কিছু সার্টেন রুলস আছে, রেগুলেশনস আছে, এগুলো একটু বলে নেওয়া উচিত। নামকরণে যেমন তোর বাবা মা তোর নাম দিয়েছে, এই নামটা তো এত সহজে হয় না। বায়োলজিতে যে আমি নেহা নাম দিয়ে দিলাম, প্রণয় নাম দিয়ে, এত সহজ নয় ব্যাপারটা। তো নমেনক্লেচারের কিছু রুলস আছে। নমেনক্লেচারের প্রথম রুল কি, দুটো নাম থাকে। প্রথম নামটা হচ্ছে জেনাস নেম, তারপরেটা হচ্ছে স্পিসিস নেম। জেনাস আর স্পিসিস ব্যাপারটা কি, এটাও তো একটা প্রশ্ন। আমি তো বলে দিলাম জেনাস নেম স্পিসিস নেম, তুই কি করে বুঝবি? জেনাস মানে হচ্ছে যাদের সঙ্গে তুই সেম জিন শেয়ার করছিস, দ্যাট ইজ জেনাস। আমরা কাদের সাথে সেম জিন শেয়ার করি? আমাদের গ্রুপ কি এপস, তাহলে আমাদের জেনাসটা কি এপস, বলো? মানে একটা বাঘ একটা সিংহ, এরা সব সেম জিন শেয়ার করছে, তাই জন্য এটা বাঘ আর সিংহের মধ্যে ক্রস হয়। তাহলে এদের জেনাসের নাম কি? প্যান্থেরা। এরা সবাই প্যান্থার গ্রুপের মধ্যে পড়ে। না, জিন স্ট্রাকচার কখনো সেম হবে না, অ্যানসেস্ট্রি সেম। এটা তোরা ইভলিউশনে পড়বি, এভরিথিং ইজ কানেক্টেড। ইভলিউশনের একটা থিওরি আছে, ঠিক আছে? এটা বলছে মানে আমরা সবাই একটা সেম অ্যানসেস্ট্রি শেয়ার করি। অ্যানসেস্ট্রি মানে জানিস? অ্যানসেস্ট্রি মানে এক্স্যাক্টলি পূর্ব, ওইটা আমরা শেয়ার করি সেম। আমরা সবাই একটা সেম অ্যানসেস্ট্রি শেয়ার করি, আমরা সব একই জায়গা থেকে এসেছি। আর তুই যদি আমাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্ট দেখিস, এত সুন্দর জিনিস এগুলো, মানে এত সুন্দরভাবে বোঝা যায়। এমব্রায়োনিক ডেভেলপ দেখিস, তোকে আমি একটা মাছের এমব্রায়ো দেবো, তোকে আমি একটা ব্যাঙের এমব্রায়ো দেবো, তোকে আমি একটা রেপটাইলের এমব্রায়ো দেবো, তোকে আমি একটা এভিসের এমব্রায়ো দেবো, আর একটা মানুষের এমব্রায়ো দেবো। একটা সার্টেন লেভেল অব্দি সব কটা সেম, কারণ সবার ক্ষেত্রে কিছু সেম ক্যারেক্টারিস্টিক্স আছে। চোখ, কান, হাত, পা, সবার প্রথমে এগুলো ডেভেলপ করে, যেগুলো কমন ক্যারেক্টারিস্টিক্স, তারপরে স্পেশাল ক্যারেক্টার ডেভেলপ। বলো, মাছের ক্ষেত্রে 2 চেম্বার, 3 চেম্বার, 3.5 চেম্বার, 4 চেম্বার, পর তারপর কি মাছের ক্ষেত্রে কি হয়ে গেল? আঁশ হয়ে গেল, স্কিন ফাঁকা হয়ে গেল, রাফ স্কিন, স্কেল দিয়ে, ফেদার, লোম, পর সবার প্রথমে আমরা নর্মাল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করি। তার মানে কি, আমরা নর্মাল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করি। এবার এই জিনিসটার আরেক স্টেপ অ্যাডভান্স কনসেপ্ট হচ্ছে কি, এরা দুজন আরও কাছাকাছি। একটা প্যান্থার গ্রুপের যে ক্যারেক্টারিস্টিক্স তারা আরও কাছাকাছি। এবার ব্যাঙের সাথে মানুষের ডিফারেন্স হয়ে যাবে একটু পরে, কিছু দিন চলার পরে, 2 সপ্তাহ পরে আর এমরা তুই চিনতে পারবি না ব্যাঙের আর মানুষের। কিন্তু এবিস আর মানুষের দেখ, তুই 2 সপ্তাহ কি 2 মাস পরেও চিনতে পারবি না। 2 মাসের পরে 3 মাস হবে, তখন আবার চিনতে পারবি। এবার মানুষের সাথে একটা এপের দেখ, শিম্পাঞ্জির দেখ, তুই 4 মাস পরেও চিনতে পারবি না, 5 মাস পরেও চিনতে পারবি না, 7 মাস পরেও চিনতে পারবি, সাইজে বুঝতে পারবি, কারণ স্ট্রাকচার তো সব এক আমাদের। কি এইবার যখন ওর ফার ডেভেলপ করা শুরু করবে, লোম, তখন বুঝতে পারবে।
বুঝলাম সেরকম। তার মানে কি এটা নিশ্চয়ই সেম জিন শেয়ার করছি আমরা, তাই জন্য এটা হচ্ছে। দ্যাটস ওয়াই জেনাস নামটা এখান থেকে এসছে। এগুলো জানতে হবে, এগুলো কেউ বলবে না, এগুলো না জানলে মজা করি। তো এইখান থেকে জেনাস, এবার জেনাসের আন্ডারে হচ্ছে স্পিসিস। ও কি টাইগার, এ কি লায়ন, তো টাইগারের নাম হয়ে গেল কি স্পিসিস, মানে প্রজাতি। এটা হচ্ছে জাতি, ওটা হচ্ছে প্রজাতি। জাতি বলে তো নাকি এটাকে, গণ, গণ মিন্স না, জেনাস তো আমি জানি। গণ মানে কি, গোত্র, তারপর গণ, তারপর প্রজাতি। গোত্র, হ্যাঁ, কি রাজ্য গোত্র? ও ফ্যামিলি আছে, ফ্যামিলিকে গোত্র। আমি তো জানি আমার গোত্র আছে, সাতশো গোত্র, আলমান গোত্র, দেড়। আমাকে গোত্র, আমাকে কোনো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে গোত্র কি, আমি বলবো স্যার বাদশাহ গোত্র। ওকে এবার আমাকে নিয়ে অন্য স্যাররা ট্রোল করবে যে স্যার গোত্র মানে জানে না। গোত্রটা কি তাহলে? ফ্যামিলি না, ফ্যামিলি, যেমন আমরা হোমিনিড ফ্যামিলির মধ্যে পড়ি। ফ্যামিলি বলে না একটু, ফ্যামিলি তো পারবি বলতে, গোত্র বলার থেকে ফ্যামিলি বলা সব। গোত্র তোরাই বা মনে রাখবি, গোত্র কি, এবার কি বলবো? গণ কি, আমি হলো নরগণ। আমি এতক্ষণ ধরে এসবই আচ্ছা ভাবছিলাম। বাবা, বায়োলজি পড়াবে? হ্যাঁ স্যার, যাও বাদ দাও। যাই হোক, তো প্যান্থেরা, এরপরে হচ্ছে প্রজাতি বা স্পিসিস। তো সেটা হচ্ছে কি না, এই যে টাইগার বা লায়ন, যে টাইগার হলে হয়ে গেল টাইগ্রিস, যদি এটা লায়ন হতো তাহলে লিও হতো। হ্যাঁ, প্যান্থেরা হচ্ছে ওদের প্যান্থের গ্রুপের মধ্যে পড়ছে, গ্রুপ জিনাস, এটা জেনাস, এটা স্পিসিস। এবার লেখার নিয়ম আছে, জেনাসের নেমের ফার্স্ট ওয়ার্ড সবসময় কি হয়, আর স্পিসিসের নেম সবসময় স্মল লেটার। ঠিক আছে, নিচে আন্ডারলাইন হয়। কেন আন্ডারলাইন হয়? কারণ এটা লিখি আমরা বোল্ডে, এটা লিখি আমরা ইটালিক্সে। তো আমরা তো এখানে আর সেসব নিয়ে বসিনি, তো আমরা আন্ডারলাইন করি। ঠিক আছে, মানে লিখে আন্ডারলাইন, লিখে আন্ডারলাইন করে দেবো, ইন্ডিভিজুয়াল আন্ডারলাইন করবো, একটা নয়। প্যান্থেরা আন্ডারলাইন, টাইগ্রিস আন্ডারলাইন, প্যান্থেরা আন্ডারলাইন, লিও আন্ডারলাইন। ওকে, আর কি নিয়ম আছে? একটু আগে যে বিরাট একটা ড্রাস্টিক ব্যাপার যেটা বললাম, যে ক্যারোলাসের আগে সব বাতিল হলো। দুটো একই গ্রুপের, মানে ধর তুই মাকড়সা নিয়ে কাজ করছিস, ও ধর আরশোলা নিয়ে কাজ করছিস, ঠিক আছে, তোদের দুজনের নেম সেম হয়েছে, ঠিক আছে, কোনো না কোনো কারণে। তো তোদের দুজনের নেমই কিন্তু আলাদা আলাদা ইয়ে পাবে, স্বীকৃতি পাবে। ঠিক আছে, এক্ষেত্রে তোদের দুজনের নামের লাস্টে সাল লিখে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, নাম যদি আমি একা করি তাহলে আমার নাম থাকবে, তারপর সেটা সাল থাকবে। যেমন আমি ধর ব্যাঙের যদি নাম দিই বুফো মেলানোস্টিকটাস, তাহলে লেখা থাকবে প্রণয় এত সাল। বা যদি আমি টাইটেল ইউজ করি তাহলে ভট্টাচার্য এত সাল। ঠিক আছে, আমি যদি একটা গ্রুপ নিয়ে কাজ করি, আমি তোদের সবাই নিয়ে কাজ করেছি, তাহলে লাস্টে লেখা থাকবে প্রণয় এটল, ETAOL, ইটি প্রণয় ধর লিখলাম, আর এটল, এটা মানে প্রণয় অ্যান্ড কোম্পানি। তোরা আমার আন্ডারে কাজ করেছিস, যেমন আমি তোদের বলেছিলাম আমি একটা প্রজেক্টে কাজ করেছিলাম, তো এটলের মধ্যে ছিল। ওকে, এরকম হ্যাঁ, এটল মানে হচ্ছে আমি, এই যে আমি তোদের সবাইকে নিয়ে ধর ব্যাঙের সম্পর্কে কাজ করছি, দিয়ে আমরা ব্যাঙের নাম দিলাম। তো আমি যেহেতু পুরো প্রজেক্টটা অর্গানাইজ করেছি, আমি যেহেতু সুপারভাইজার, তো আমার নাম যাবে আর এটল, মানে প্রণয় এটল মানে প্রণয় আর তোরা সবাই। এখন তো প্রণয়, নেহা, স্নিগ্ধা, এরা তো এত বড় একটা লিস্ট হবে, নামের নাম এইটুকু এত বড় লিস্ট ইম্পসিবল। প্রণয় এটল, ঠিক আছে। দুটো অ্যানিমালের একটা অ্যানিমালের দুটো বা একটা প্লান্টের দুটো নেম থাকতে পারে না, বোঝা গেল? দুটো নেমের মধ্যে যেটা মোস্ট রেলেভেন্ট সেটা নেম হবে। ঠিক আছে, দুজনের থিওরি দেবে। মানে যেমন ব্যাঙের নাম হচ্ছে দুটো আছে, বুফো মেলানোস্টিকটাস আর একটা কি জানা আছে,
না 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 রানা টাইগ্রে না স্কুল রানা রানা ব্যাংক বলছি আমি সোনা ব্যাংক সোনা ব্যাংক সরি সোনা ব্যাংক। তো আমি বুফো মেলানোস্টিকটাস মানে কুনো ব্যাগেরই দুটো নাম আছে ফ্রগ, আমাদের যে কমন ফ্রগ ওটারই দুটো নাম আছে, একটা হচ্ছে বুফো মেলানোস্টিকটাস আর একটা হচ্ছে দত্তফ্রিনাস মেলানোস্টিকটাস। দত্তফ্রিনাস মেলানোস্টিকটাসটা কলকাতার একজন মানুষের দেওয়া, মানে এটা এখন অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে দত্তফ্রিনাস, তোদের বই এখনো আপডেটেড হয়ে আসেনি কারণ ক্লাসিফিকেশনের উপরে এখনো কাজ চলছে, মানে এই মুহূর্তে ক্লাসিফিকেশন চেঞ্জ হচ্ছে, এই জন্য ক্লাসিফিকেশন আবার একদিক থেকে ইন্টারেস্টিং অনেকের ক্ষেত্রে, কারণ আমরা আজকে যে ক্লাসিফিকেশনটা পড়ছি হয়তো কালকে সকালে উঠে জানতে পারবি ইটস নাল অ্যান্ড বয়, হতেই পারে, কারণ ক্লাসিফিকেশন নিয়ে প্রতিদিন 100 রকম তথ্য উঠে আসে। আমি তোকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, প্রোটোজোয়া নামটা সবাই শুনেছিস, প্রোটোজোয়া আমরা পড়ে এসেছি তোদের বয়সে ফাইলাম প্রোটোজোয়া, ওকে, এখন প্রোটোজোয়া ইজ আ সাব কিংডম, অনেক ফাইলাম এখন সাব কিংডম হয়ে গেছে, কারণ ওদের আন্ডারে এত ডাইভার্সিটি দেখা যাচ্ছে, এত ডিফারেন্সেস দেখা যাচ্ছে, মানে প্রোটোজোয়ার মধ্যে এত প্রোটোজোয়া হয়ে গেছে, এত রকম প্রোটোজোয়া যে ওকে আর ফাইলাম আন্ডারে রাখা যাচ্ছে, ও একটা পুরো সাব কিংডম হিসেবে, এই জন্য বললাম যে সাব কিংডম তখন বললাম না, সাব কিংডমের আইডিয়াটা পরে এসছে, যে নাও পুরোপুরি ফাইলাম হচ্ছে নাও পুরোপুরি কিংডম হচ্ছে, তখন সাব কিংডমের আইডিয়া এসছে। বাইপাস কডলাইন, ফাইলাম মানে মানে কি বলবো, কিংডম মানে কি মানে আছে, ফাইলাম মানে ও বাংলা মানে ফাইলামের বাংলা নেই আছে, পর্ব এপিসোড, ফাইলাম তো সহজ, ফাইলামই বলে লোকে, পর্ব চর্ব বলে না, পরীক্ষাতেও ফাইলাম দেবে, পর্ব নেভার এভার, এইগুলো এই নামই হয় বাংলাতেও, ক্লাস সাব ক্লাস এগুলো, ক্লাসের বাংলা আছে শ্রেণী, অর্ডার পর্ব, আমার অবস্থা তোদের থেকেও খারাপ, আমি বাংলা পড়ে বাংলা পাচ্ছি না, তুই ভাব, তো লজ্জা, এগুলো পড়িস না, এগুলো পড়ে কোনো লাভ নেই, বর্গ পর্ব চর্গ মর্গ পর্ব লিখবিও না পরীক্ষায়, জানিস তো খাতার নাম্বার ক্যারিয়ারটা ভ্যারি করে, একটু কথা বলে নি তোদের সাথে।